আমরা আজকে ক্লাস 6-এর ইতিহাসের যে সিলেবাসটা একটু জেনে নিচ্ছি। ক্লাস 6-এর যেটা আমরা পড়তে যাচ্ছি, ভারতীয় উপমহাদেশের ইতিহাসের ধারাটা পড়ছি। এখানে আমরা প্রথমে পড়েছি, অর্থাৎ এখানে এই চ্যাপ্টারের প্রথমে আমরা পড়বো হচ্ছে যে উপাদান, ইতিহাসের উপাদানগুলো জানবো। তার পরবর্তী চ্যাপ্টারগুলো থেকে পরপর আমরা যেটা পড়বো এই টোটাল ক্লাস 6-এর ইতিহাস জুড়ে, সেটার একটা আমরা এখানে ব্লক ডায়াগ্রাম আছে, আমরা সেটাকে একটু বুঝিয়ে দিচ্ছি। না, আমরা প্রথমে পড়বো হচ্ছে আদিম মানুষ, অর্থাৎ আদিম মানুষের সৃষ্টি বা আবির্ভাবটা কি করে হলো সেটা আমরা পড়বো চ্যাপ্টারগুলোতে। সেই আদিম মানুষের বিভিন্ন যে পর্যায়গুলো অতিক্রম করে করে বুদ্ধিমান মানুষ বা হোমো স্যাপিয়েন্সের কীভাবে উদ্ভব হলো সেটা আমরা একটা চ্যাপ্টার জুড়ে পড়বো। তারপরে হোমো স্যাপিয়েন্স, সেই মানুষেরা 3টা পাথরের যুগ অতিক্রম করবে। একটা হচ্ছে পুরনো পাথরের যুগ, একটা হচ্ছে মাঝের পাথরের যুগ, একটা হচ্ছে নতুন পাথরের যুগ। তো আমরা ছাত্রদেরকে বলবো এখানে তারা করসপন্ডিং যে সালগুলো, তারা কত বছর, আনুমানিক কত বছরের পুরনো সেইটা তারা নিজেরা লিখে নেবে। তো তারপরে সর্বশেষ যে যুগটা তারা অতিক্রম করবে সেটা হচ্ছে কি না, নতুন পাথরের যুগ। তো নতুন পাথরের যুগের পর থেকে তখন মানুষরা কিন্তু ছিল গুহাবাসী মানুষ। সেই সমস্ত মানুষেরা ধীরে ধীরে খাবারের খোঁজে বা তারা কি করবে, এবারে তারা বেরিয়ে পড়বে গুহা থেকে এবং ধীরে ধীরে তারা যাযাবর মানুষে রূপান্তরিত হবে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় খাবারের সন্ধানে ঘুরে বেড়াবে। সেই সমস্ত যাযাবর মানুষেরা ধীরে ধীরে তারা নদীকে কেন্দ্র করে তারা সভ্যতার বিকাশ ঘটাবে। সেই নদী কেন্দ্রিক সভ্যতা ধীরে ধীরে বসতি স্থাপন করে নদী অর্থাৎ কৃষিকার্যের তারা শুরু করবে। কৃষিকাজ যখনই শুরু করবে তখন তারা নদীকে কেন্দ্র করে যে নদীমাতৃক সভ্যতাগুলো ধীরে ধীরে বিকাশ হবে। বিশেষ করে ভারতের উত্তর পশ্চিম অংশে বা বিভিন্ন নদীগুলোকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন সভ্যতারগুলো বিকাশ ঘটবে। আমরা সেরকম ডিটেলসে যাচ্ছি না। যেই সমস্ত সভ্যতারগুলো সর্বপ্রথম যে বিকাশ লাভ করবে তাদের মধ্যে সর্বপ্রথম হচ্ছে মেহেরগড় সভ্যতা। এটা আনুমানিক খ্রিস্টপূর্ব 7,500 বছর বা 7,000 থেকে 8,000 বছর অব্দে কিন্তু এটার কিন্তু এর অস্তিত্ব বা এর বিকাশ ঘটেছিল। পরবর্তীকালে হরপ্পা সভ্যতা, হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার বিকাশ ঘটবে আনুমানিক 2,500 থেকে 3,000 বছর পূর্বে। তারপরে বৈদিক সভ্যতা আসবে। বৈদিক সভ্যতা অর্থাৎ যেই যুগটাতে বৈদিক সভ্যতাতে সংস্কৃত যে ভাষাটার বিকাশ লাভ করবে এবং বিভিন্ন রচনাবলী, রামায়ণ মহাভারত বিভিন্ন কিন্তু এই বৈদিক যুগে রচিত হবে খ্রিস্টপূর্ব 1500 অব্দে। তারপরে কিন্তু ভারতবর্ষ জুড়ে, টোটাল অংশ জুড়ে আমরা দেখতে পাবো বিচ্ছিন্ন কতগুলো মহাজন পদ গড়ে উঠবে, অর্থাৎ ছোট ছোট অঞ্চলে বিভক্ত থাকবে, তাকে বলা হচ্ছে ষোড়শ মহাজন পদ। তো এই ষোড়শ মহাজন পদের মধ্যে 16টা মহাজন পদের মধ্যে 4টা শক্তিশালী মহাজন পদ, যেগুলো অবন্তী, কোশল, বৎস, মগধ, সেই 4টা থাকবে কিন্তু শক্তিশালী যে হচ্ছে মহাজন পদ। এবং কতগুলো গণরাজ্য কিংবা আটবিক রাজ্য এখানে ভারতবর্ষ জুড়ে কিন্তু টোটাল এলাকা জুড়ে ছড়িয়ে থাকবে। তো তাদের মধ্যে এই মগধকে কেন্দ্র করে, মগধ কিন্তু উত্তর ভারতের শক্তিশালী অঞ্চলে পরিণত হবে। তো মগধকে কেন্দ্র করে যে রাজনৈতিক শক্তির ধীরে ধীরে ভারতবর্ষে উত্থান ঘটবে। তো মগধ এটা উত্তর ভারতের রাজনৈতিক শক্তির প্রধান কেন্দ্রতে পরিণত হবে। সেইখানে পর্যায়ক্রমে যে সমস্ত রাজবংশগুলো সেখানে শাসন কার্য পরিচালনা করবে, তাদের মধ্যে সর্বপ্রথম হর্ষাঙ্ক বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ, সেই সময়গুলোতে পর্যায়ক্রমে তারা শাসন কার্য চালাবে। এখানে তারা, আমরা বলবো ছাত্রদেরকে যে প্রত্যেকটা বংশের বংশানুক্রম এবং কত সাল থেকে কত সাল আমরা যা তথ্য পেয়েছি সেগুলোকে তারা খাতাতে তারা পরপর পড়তে থাকবে। তারপরে শিশুনাগ বংশ আসবে, তারপরে নন্দ বংশ। তো নন্দ বংশের শেষ রাজা, খুবই অত্যাচারী রাজা ধননন্দ, তাকে পরাজিত করে কিন্তু আমাদের মৌর্য সাম্রাজ্যের উত্থান ঘটবে। মৌর্য সাম্রাজ্যের উত্থান চন্দ্রগুপ্ত মৌর্যকে দিয়ে ঘটাবেন চাণক্য। যে সেই সময় কিন্তু মৌর্য সাম্রাজ্যের শাসনের সময় কিন্তু বিদেশি আক্রমণ ঘটা প্রথম শুরু হবে। আলেকজান্ডার, বহিঃশত্রু ম্যাসিডনের রাজা, যিনি বিশ্বজয়ের ইচ্ছা নিয়ে বেরিয়েছিলেন ভারতবর্ষের দিকে, তিনি অগ্রসর হবেন। তো এই সময় সেই যুদ্ধ প্রতিহত হবে। তাহলে অশোক সেই যুদ্ধে তার বিরুদ্ধে তাকে প্রতিহত করবে। তার পরবর্তীকালে অশোক মৌর্য সাম্রাজ্যের পরবর্তীকালে উত্তরে, অর্থাৎ এই মগধকে কেন্দ্র করে শুঙ্গ বংশ, কর্ণ বংশ প্রভৃতি ক্ষুদ্র ক্ষুদ্র অল্প সময়ের জন্য কিন্তু এই যে উত্তর ভারতে অর্থাৎ মগধের সিংহাসনে এরা রাজত্ব করে। পরবর্তীকালে আবার বিদেশিদের আক্রমণ ঘটবে। চীন অর্থাৎ মধ্য এশিয়া থেকে আক্রমণ হবে। চীন কুষাণ, পল্লব এরা আক্রমণ করবে। এদের মধ্যে কুষাণরা এখানে
স্থায়ীভাবে তারা রাজবংশ তৈরি করবে। কুষাণ সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা কনিষ্ক সম্পর্কে আমরা জানবো, আরও অন্যান্য রাজাদের নামের তালিকা তৈরি করে আমরা সাল ওয়াইজ একটা লিস্ট তৈরি করে রাখবো। কুষাণ সাম্রাজ্য চলতে থাকবে। তো এই কুষাণ সাম্রাজ্য যখন ভারতে রাজত্ব করা শুরু করবে, সেই সময় উড়িষ্যার দিকে চেদি রাজবংশ, দক্ষিণ ভারতের দিকে তখন চলতে থাকবে সাতবাহন রাজবংশ, আর পশ্চিম ভারতের দিকে থাকবে ক্ষত্রপ যে রাজবংশগুলো, এরা কিন্তু পশ্চিম ভারতের দিকে রাজত্ব করবে। তো ক্ষত্রপ কথাটা অর্থ কি, ক্ষেত্র এলাকার উপর যে অধিকার দেওয়া থাকবে তারাই কিন্তু ধীরে ধীরে সেখানে শাসন দায়িত্ব নিতে থাকবে। তো এইভাবে উত্তর ভারতে যখন কুষাণ সাম্রাজ্য চলছিল, তার পরবর্তীকালে কুষাণ সাম্রাজ্যের পতনের পরে মগধের সিংহাসনে আসবে গুপ্ত বংশ আনুমানিক 1920 থেকে 450 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু এর যে সময়কাল চলতে থাকবে। তো এই সময় সর্বশ্রেষ্ঠ রাজাদের মধ্যে আমরা পাবো চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত ইত্যাদি। তো এদের সম্পর্কে আমরা একটা যে বংশানুক্রমিক তালিকাও তৈরি করব। তো সেই সময় দক্ষিণ ভারতে চলতে থাকবে সাতবাহন বংশ, যেগুলো আমাদের বইতে রয়েছে। তো উঁচু ক্লাসে নিশ্চয়ই আরও যে সমগ্র তথ্যগুলো দিয়ে পূর্ণ হবে। তো আমাদের ক্লাস 6-এর বইতে এইভাবে আমরা পড়ছি বকাটক বংশ, অর্থাৎ সমুদ্রগুপ্তের সমসাময়িক, অর্থাৎ গুপ্ত বংশের সমসাময়িক দক্ষিণ ভারতে বকাটক বংশ আমরা পড়ব। তো অন্যান্য স্থানগুলোতে নিশ্চয়ই কোনো তাদের আলোচনা উল্লেখ নেই। তো আমরা ধরেই নিচ্ছি যে এই বংশটা পুরো সেই জায়গাগুলোকে তারা রাজত্ব করত। তো পরবর্তীকালে পরবর্তী যুগে গুপ্ত সাম্রাজ্যের পতনের পরে আসবে হর্ষবর্ধনের আবির্ভাব ঘটবে, যে থানেশ্বর বা কনৌজ ইত্যাদি যে অঞ্চলকে কেন্দ্র করে উত্তর ভারতে। তো সেখানে পুষ্যভূতি বংশের উদ্ভব ঘটবে, যার সর্বশ্রেষ্ঠ রাজা হবেন হর্ষবর্ধন। তো এনার সময় হচ্ছে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সমস্ত দিকগুলোতে ধীরে ধীরে বিকাশ লাভ ঘটবে। তো এইটা হচ্ছে ক্লাস 7-এর ইতিহাস, 6-এর ইতিহাস পর্যন্ত, এতদূর পর্যন্ত আমরা পড়ব। তো এরপরে কিন্তু একটা শূন্যস্থান তৈরি হবে। তো এবং সেই সময় বাংলায়ও হর্ষবর্ধনের সমসাময়িক বাংলাতে শাসন কার্য চালাবেন হচ্ছে শশাঙ্ক। তো এর পরবর্তীকালে কিন্তু পুরো ভারতবর্ষ জুড়ে অর্থাৎ একটা নৈরাজ্যের সৃষ্টি হবে, অর্থাৎ কোনো শক্তিশালী রাজার অস্তিত্ব নেই। সেই সময় কিন্তু আবার বহিঃশত্রুদের আক্রমণ হবে, মঙ্গল, তুর্কি, আফগানদের আক্রমণ হবে। এবং তৎকালীন সময় পুরো ভারত জুড়ে যে বিচ্ছিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত হয়ে থাকবে, যেমন উত্তর ভারতের দিকে গুর্জর প্রতিহার, বাংলাতে থাকবে পাল শাসন চলতে থাকবে, দক্ষিণ ভারতে থাকবে চোল শাসন ব্যবস্থা, আর পশ্চিম ভারত জুড়ে চলতে থাকবে রাষ্ট্রকূট ব্যবস্থা। অর্থাৎ কোনো শক্তিশালী সাম্রাজ্য কিন্তু পুরো ভারত জুড়ে শাসন করতে পারছে না। তো সেই সময় কিন্তু বহিঃশত্রুদের আক্রমণ ঘটতে থাকবে, মঙ্গল আক্রমণ, তুর্কি আক্রমণ, আফগান আক্রমণ প্রভৃতি আক্রমণ হবে। তারপরে তুর্কিরা এখানে স্থায়ীভাবে বসতি স্থাপন করবে দিল্লিতে, এবং দিল্লির সিংহাসনে সুলতানি সাম্রাজ্যের সূচনা হবে। তো সেই দিল্লির সুলতানি সাম্রাজ্য কিংবা এই যে ষোড়শ মহাজন পদের সমসাময়িক যে পরিস্থিতির তৈরি কিন্তু হয়েছিল এইখানেও, এই সময়ে হর্ষবর্ধনের মৃত্যুর পর সারা ভারত জুড়ে কিন্তু এরকম একটা নৈরাজ্যের সৃষ্টি হয়। তো এইখান থেকে শুরু করে পরবর্তী সুলতানি সাম্রাজ্য, অর্থাৎ তুর্কি, আফগান, মুসলমান এবং তারপরে মোগল, এইটা জুড়ে কিন্তু চলতে থাকবে মধ্যযুগ, যেটাকে আমরা বলবো। তো এইতদূর পর্যন্ত কিন্তু আমাদের ক্লাস 6-এ পড়তে হবে। তো এখানে আমরা রাজবংশদের বিভিন্ন কার্যকলাপের সঙ্গে সঙ্গে তাদের সময়ে যে অর্থনৈতিক, সাংস্কৃতিক, সাহিত্যের বা শিল্পকলার যে সমস্ত বিকাশগুলো ঘটেছিল, আমরা চ্যাপ্টার ওয়াইজ এগুলো ধীরে ধীরে পড়তে থাকবো। তো এইটা আমরা বলছি যে ক্লাস টোটাল 6-এর যে টোটাল ইতিহাসের একটা চ্যাপ্টার। আমরা বলছি যে এই চ্যাপ্টার, এই যে বোর্ডে যেটা লেখা রয়েছে, এটাকে যদি একটা সুন্দর করে ছাত্ররা যদি তুলে ফেলে, তো কম্পেয়ার করে এবং বিভিন্ন যে তথ্যগুলো যদি আরো পূরণ করতে পারে, তাহলে কিন্তু আমি মনে করি যে ইতিহাসটা কিন্তু ক্লাস 6-এর টোটাল ইতিহাসটা কিন্তু একটা সহজ ভাবে সে কিন্তু জেনে নিতে পারবে। তো আমরা এই যে প্রত্যেকটা একটা কিন্তু চ্যাপ্টার, এই চ্যাপ্টারে তারা মোট যে সিনপসিসটা একটা পৃষ্ঠা জুড়ে কিন্তু তারা লিখে রাখে যদি, তো আধুনিক মানুষ বা বুদ্ধিমান মানুষের একটা, তারা পুরো একটা চ্যাপ্টার জুড়ে যেটা রয়েছে সেটাকে তারা একটা ছোট সামারি তারা নিজেরা তৈরি করবে। তো এইভাবে প্রত্যেকটা যে চ্যাপ্টারগুলো, যেমন কি হরপ্পা মহেঞ্জোদারো নিয়ে একটা চ্যাপ্টার তৈরি হয়েছে, বৈদিক সভ্যতার একটা চ্যাপ্টার আছে, ষোড়শ মহাজন পদ থেকে শুরু করে মগধে একটা চ্যাপ্টার রয়েছে। এইভাবে বিভিন্ন চ্যাপ্টারগুলোকে তারা কিন্তু সংক্ষিপ্ত আকারে তাদের মনে কিন্তু রাখতে পারে। তো এটাই আমি বলছি। তো এখান পর্যন্ত তোরা পড়িস।